মৌসুম শেষ হতে এখনো কিছুটা বাকি রয়েছে, কিন্তু দল বদল নিয়ে আলোচনা, টুকটাক রিউমার্স শোনা যাচ্ছে। অবশ্যই আজকের ভিডিওয়ে দল বদল নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমার মনে হয় একটু কথা বলা দরকার ইস্ট বেঙ্গল নিয়ে। তার কারণ হচ্ছে যে আমরা জানি প্রত্যেকেই গতকাল আরকাদাগের বিরুদ্ধে হারের পর এএফসি স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইস্ট বেঙ্গলের। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়া জুড়ে হচ্ছে, ফুটবল মাঠে হচ্ছে, কোথাও ট্রোলিং চলছে তো কোথাও হতাশা। কিন্তু এর মধ্যে থেকে যে বিষয়বস্তুটা ভীষণভাবে উঠে আসছে এবং যেটা নিয়ে আমার মনে হয়, আমার এই সবকিছু ফলো করে যেটা মনে হচ্ছে যে কথা বলা ভীষণ দরকার, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ফুটবলারদের দায়বদ্ধতা, বিশেষ কিছু ফুটবলারদের দায়বদ্ধতা নিয়ে অবশ্যই কথা বলা প্রয়োজন। এবং যেটুকু জানতে পাচ্ছি, এই আলোচনা, এই কথাবার্তাগুলো টিমের ড্রেসিং রুম এবং টিম ম্যানেজমেন্টের মধ্যেও শুরু হয়েছে। এবং অবশ্যই এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে গেলে ফার্স্টেই যে নামটা আসবে লালচুং নুঙ্গা। শুধুমাত্র গতকাল রেড কার্ড দেখার জন্য নয়, লালচুং নুঙ্গার মানে গতকাল রেড কার্ড দেখার পর একটা তথ্য ভীষণভাবে উঠে আসছে, সামনে আসছে, যে হিসেবটা হয়তো আমরা সবসময় রাখি না। সেটা হচ্ছে এই সিজনে টোটাল 11টা মতো হলুদ কার্ড দেখেছেন নুঙ্গা। আমি জানি না আমি এক্সাক্ট বলছি কিনা ফিগারটা, এবং 4টে লাল কার্ড একটা সিজনে একজন ফুটবলার। এবং অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে নুঙ্গার মতো ফুটবলারকে পাওয়া যায়নি। এবং আমরা সবাই জানি যে খুব এমন একটা জায়গায় খেলেন, সেখানে তাকে হার্ড ট্যাকেল করতে হয়, কিন্তু সেই জায়গায় বাকি সমস্ত দলের ফুটবলাররা খেলেন। এবং ওই ওই সাইড ব্যাক পজিশন দুটোয় খুব কম টিম আছে যারা ঘন ঘন চেঞ্জ করে, ম্যাক্সিমাম টিমেরই কিন্তু নির্দিষ্ট ফুটবলাররাই খেলেন আমরা যদি কম্পেয়ার করি। তাহলে সেক্ষেত্রে এটা যদি যুক্তি হয়, তো সেক্ষেত্রে প্রত্যেক টিমেরই এই পজিশনের ফুটবলারদের অনেকগুলো করে লাল কার্ড দেখার কথা, সেটা কিন্তু হয় না। লালচুং নুঙ্গার ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটছে, এবং হয়তো নুঙ্গাকে নিয়ে আলোচনাটা করা হচ্ছে, কিন্তু অবশ্যই এই তালিকায় আরো বেশ কিছু ফুটবলার আসতে পারেন। কিছুদিন আগেই দিয়ামান্তাকস যে জেস্টার করে লাল কার্ড দেখলেন, অত্যন্ত সমালোচনা জনক জেস্টার। হ্যাঁ, এটা নিয়েও অনেক প্রশ্ন থাকতে পারে, রেফারি নাকি লাল কার্ড দেখাচ্ছেন, এবং হয়তো সেটা লাল কার্ড নাও হতে পারতো, হালকাভাবে নিতেও পারতেন। কিন্তু সেটা তো অন্য প্রসঙ্গ। যে জেস্টারটা একজন ফুটবলার করছেন, এবং একজন পেশাদার ফুটবলার, যিনি একটা লামসাম অ্যামাউন্টের এগেনস্টে একটা টিমের দায়িত্ব নিয়েছেন, টিমে তার ভূমিকা পালন করার জন্য তিনি দায়বদ্ধ, সেই ফুটবলার সচেতনভাবে এই ধরনের জেস্টার দেখাতে পারেন কি? এগুলো কিন্তু প্রশ্ন চিহ্ন। এবং অবশ্যই প্রত্যেকটা টিমের দল গঠনের ক্ষেত্রে, বিশেষ করে আইএসএল এর মতো একটা টুর্নামেন্টের মঞ্চে, যেখানে এক একজন ফুটবলারের পিছনে কিন্তু যথেষ্ট ভালো রকম একটা অ্যামাউন্ট দিতে হয়, একটা ভালো রকমের লগ্নি রয়েছে। একজন ফুটবলারের কাজ তো শুধুমাত্র গোল করা আর গোল বাঁচানো নয়। প্রত্যেকটা ফুটবলার একই ম্যাচে গোল করেন, একই ম্যাচে গোল বাঁচান, এমনটা তো নয়। তার বাইরেও তাদের অনেক দায়িত্ব রয়েছে, এবং 90 মিনিট নিজের পজিশনে দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব পালন করাটাও কিন্তু একজন ফুটবলারের কাজ। এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে যে এই এই ধরনের ফুটবলাররা নিজেদের এই কাজটা কতটা বোঝেন, কতটা সচেতন তারা তাদের নিজেদের দায়িত্ব নিয়ে। এই প্রশ্নটা উঠছে, এবং সেটা কিন্তু শুধুমাত্র যে বাইরে উঠছে তা নয়, টিমের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা উঠছে। রেফারির জন্য ইস্টবেঙ্গলের কতটা ক্ষতি হয়েছে এই মরশুমে আমি জানি না, এবং এটার লিখিত খতিয়ান দেওয়াও খুব মুশকিল। কিন্তু এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ কিছু ফুটবলার করার জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে আমার মনে হয় অনেক ম্যাচে, অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ভুগতে হয়েছে এবং সমস্যায় পড়তে হয়েছে। কোচকে সমস্যায় পড়তে হয়েছে, টিমকে সমস্যায় পড়তে হয়েছে। একজন ফুটবলারের রেপুটেশন খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই এবার থেকে দল গঠনের ক্ষেত্রেও এটা নিয়ে ভাবা উচিত। যতটুকু জানি টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে ডেফিনেটলি ভাববে। তার গোল করা, গোল বাঁচানো, তার যাবতীয় যে ডেটাগুলো পাওয়া যায় এই মুহূর্তে, এই যুগে তো ডেটা পাওয়াটা খুব সহজ, এবং আমরা ডেটা নিয়েই কথা বলি। তো ডেটা দিয়ে যখন ফুটবলারদের বিচার হয়, স্পটাররা যখন করেন না, তো সেক্ষেত্রে এই ডেটাটাও এবার থেকে ডেফিনেটলি দেখা হবে যে একজন ফুটবলারের কার্ড দেখার প্রবণতা কতটা, একজন ফুটবলারের ফেয়ার প্লে প্লে করার প্রবণতা কতটা, এবং সে কতটা ক্লেভার ট্যাকেল করতে পারে। অবশ্যই এগুলো নিয়ে ভাবা হবে, এবং যতটুকু আমি জানি অন্তত ইস্ট বেঙ্গলে দল গঠনের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে এবছর বেশ কনসার্ন হতে চলেছেন। ওয়েল, এর বাইরে এই প্রসঙ্গটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। অবশ্যই দল বদল প্রসঙ্গে আসবো, কারণ
ইস্ট বেঙ্গলেও দল বদল নিয়ে আলোচনা চলছে, মোহনবাগানেও চলছে, সমস্ত ফ্র্যাঞ্চাইজিতেই চলছে। কিন্তু এই মুহূর্তে এই দল বদলের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ, ঘোষণা পেতে কিন্তু সময় লাগবে। তার একটা বড় কারণ এই যে রিলায়েন্সের সঙ্গে এআইএফএফ এর যে চুক্তিটা শেষ হচ্ছে এবং নতুন চুক্তির জন্য যে শর্ত দেওয়া হয়েছে রিলায়েন্সের পক্ষ থেকে, সেই শর্ত নিয়ে একটু হলেও আলোচনা, সমালোচনা ইত্যাদি চলছে। ফলত একটা একটু হলেও ডামাডোলের সিচুয়েশন রয়েছে, সেটার দিকে ফ্র্যাঞ্চাইজিদের নজর ডেফিনেটলি থাকবে। মোটামুটি সবাই জানেন, তাও মোদ্দা যে বিষয়বস্তুটা রয়েছে যারা জানেন না তাদের জন্য বলবো যে চুক্তি যেহেতু শেষ হচ্ছে, এতদিন একটা মোটা টাকা এআইএফএফ কে দেওয়া হতো প্রতি বছর রিলায়েন্সের পক্ষ থেকে এই আইএসএল এবং ইন্ডিয়া টিমের যাবতীয় ম্যাচ এই যে অর্গানাইজ করা এবং তাদের যেই মার্কেটিং পার্টনার তারা যেহেতু, সেই কারণে এবার থেকে যেটা তাদের প্রস্তাব রিলায়েন্সের, যে তারা একটা এন্টায়ারলি লভ্যাংশের একটা অংশ, খুব সম্ভবত 14% মতো তারা এআইএফএফ কে দিতে চায় এবং তার পাশাপাশি এটার পরিবর্তে তারা এই আইএসএলটা যেরকম হোস্ট করছে সেরকম ভাবে করবে এবং ইন্ডিয়া টিমের যে যাবতীয় দায়িত্ব সেই দায়িত্বটা তারা নেবেন। এবং এর পাশাপাশি যেটা প্লাস পয়েন্ট আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিদের জন্য, সেটা হচ্ছে যে এবার তো ফ্র্যাঞ্চাইজি ফি তো 10 বছরের পর থেকে উঠেই গেছে, এবার থেকে এই যে টেলিকাস্ট রাইট বা এই যে স্পন্সর হ্যানা তানা এগুলো যে বিষয়বস্তুগুলো থেকে যে লভ্যাংশটা আসে তার একটা পার্সেন্টেজ ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং সেটারও আবার একটা গ্রেডেশন থাকবে, লিগ টেবিল অনুযায়ী নাকি সেটা হবে। তো এই রকমের একটা প্রস্তাব দেওয়া হয়েছে। মূল মানে পুরো ডিটেলটা নেই, বাট খসড়া যেটুকু আছে যে লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিরা পাবে এবং লভ্যাংশের একটা পার্সেন্টেজ দিতে এআইএফএফ কে রাজি এফএসডিএল, কিন্তু যে একটা ইয়ারলি একটা টাকা দেওয়া হচ্ছিল সেইটার দিকে, সেই পথে এবার হাঁটতে চাইছে না রিলায়েন্স। তো ন্যাচারালি এটা নিয়ে খুব বেশি কিছু পরিবর্তন হওয়ার কথা না, কারণ হয়তো নিগোশিয়েবল কিছুটা, হয়তো এটা নিয়ে নিগোসিয়েশন হতে পারে খুব বেশি হলে, বাট রাতারাতি একদম অন্য স্পন্সর চলে আসবে, ভারতীয় ফুটবলের দায়িত্ব অন্য কেউ নিয়ে নেবে বা এআইএফএফ নিজে থেকে এই বিষয়টাকে আবার আগের মতো করে নিয়ে স্পন্সর নিয়ে চালাবে, সেরকম সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না আছে। বাট সবকিছুই ঘটতে পারে এবং যেহেতু এই সবকিছুই ঘটতে পারেটা রয়েছে, তাই যতক্ষণ না অন্তত পক্ষে আর একটা ফার্দার মৌখিক স্বাক্ষর হচ্ছে বা চুক্তি কিছু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নতুন করে প্লেয়ার অ্যানাউন্স করাটা ফ্র্যাঞ্চাইজিদের পক্ষে একটু অসুবিধা। কারণ যদি লিগটা পরিবর্তন কোনো কারণে হয় তাহলে নিয়ম বদলাবে, সেক্ষেত্রে কিরকম বাজেট থাকবে সেটা একটা ফ্যাক্টর। তো অনেক ইফস অ্যান্ড বাটস রয়েছে, বৈষয়িক ব্যাপার আছে সোজা কথায় বলতে গেলে। তো সেটার দিকে একটু নজর থাকবে, কিন্তু তা বলে দল গঠনের কাজ করবে না টিমগুলো তা তো না, সে কাজ হচ্ছে। এবং অবশ্যই এই কাজের মধ্যে এই মুহূর্তে কলকাতার ইন্টারেস্ট যে জায়গায় রয়েছে, যেটা শুনতে পাচ্ছি যে হোসে মলিনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন বেশ কিছু ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব, যার মধ্যে অন্যতম কেরালা ব্লাস্টার্স। এটা খুব স্বাভাবিক ব্যাপার, যে পারফরমেন্স মোহনবাগানের এবার রয়েছে সেক্ষেত্রে মোহনবাগান কোচ ফুটবলারদের প্রতি আগ্রহ থাকবে প্রত্যেকেরই। বাট যেটুকু আমি জানি, প্রথমত মোহনবাগান দল গঠনের ক্ষেত্রে 90% দল ধরে রাখবে, যেটুকু জানতে পারছি। টুকটাক কিছু চেঞ্জেস হবে, অ্যাটাকিং মিডফিল্ডার একজন খুঁজছে, যেটা নিয়ে আমরা এর আগের একটা ভিডিওয়ে আলোচনাও করেছি, গিয়ে চাইলে দেখেও নিতে পারেন। এবং আরো কিছু নাম আসছে, বাট একটু কংক্রিট কিছু হলে ডেফিনেটলি আবার একটু একটু কিছু বেস পেলে ডেফিনেটলি জানাবো। আর হোসে মলিনাকে নিয়ে কাছে না, হোসে মলিনাকে নিয়ে একটি ভাবনা চিন্তা রয়েছে। কেরালা একটা শর্ট লিস্ট করেছে তাদের পছন্দসই কোচের, এবং আমরা জানি যে কলকাতা ফুটবলের বাইরে ফ্যান বেস, আইএসএল যদি আর কোনো ফ্যান বেস ক্লাব থেকে থাকে তাহলে সেটা কেরালা ব্লাস্টার্স। তো এই সবকিছু মিলিয়ে তাদের ভাবনা চিন্তায় রয়েছেন হোসে মলিনা। কিন্তু এটাও ঠিক যে যেটুকু আমার কাছে খবর বা আমি যেটুকু জানি, যে যদি ইন্ডিয়ান সুপার লিগেই হোসে মলিনা থাকেন সেক্ষেত্রে তিনি মোহনবাগানেই থাকবেন সম্ভবত। মানে এটা সম্ভাবনা সব থেকে বেশি সম্ভবত বলতেই হবে, কারণ ওই মোহনবাগানের সাথে 1+1 ইয়ারের কন্ট্রাক্ট আছে, মানে 1 বছরের চুক্তি রয়েছে। এবার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে চুক্তি বাড়বে কি বাড়বে না, এবং সেক্ষেত্রে অবশ্যই কোচের ইচ্ছে, কোচের ভাবনা চিন্তারও তো একটা ব্যাপার থাকে, উভয় পক্ষেরই ব্যাপার থাকে। এবার ওনার দেশ, যেহেতু উনি নিজে একটা সময় স্পেনের ফুটবল ডিরেক্টর ছিলেন, এখন ওনার নিজের দেশ থেকে বা ইউরোপের কোনো ক্লাব বা সেই লেভেলের কোনো প্রস্তাব এলে কি হবে জানি না, সেটা অবশ্যই ভাবনার বিষয় হতে পারে মোহনবাগানের জন্য। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে থাকলে যেটুকু জানি হোসে মলিনা মোহনবাগানেই কোচিং করাবেন, অন্তত এখনো পর্যন্ত আমি এটুকুই জানি। ওয়েল, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার ছিল, জানালাম।
এবং অবশ্যই ভালো লেগে থাকলে যেমন আপনারা লাইক করেন, শেয়ার করেন, সেটা করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কি, সবকটা বিষয় নিয়েই আপনাদের মতামত কি, কি হওয়া উচিত বলে আপনাদের মনে হয়। এবং অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে।